আমি দেখে অবাক হয়ে গেলাম। মেঘালয় রাজ্যের মাস গেলে ইনকাম হচ্ছে 29 থেকে 30 হাজার টাকা। ভাবতে পেরেছেন? মাস গেলে মেঘালয় রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় পরিবার পিছু 29 থেকে 30 হাজার টাকার। আমরা এত অভাগা, আমাদের 7,000 টাকার নিচে। এটা ডেভেলপ করার জন্য, এটাকে বাড়ানোর জন্য, পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় যাতে বাড়ে সেটা বাড়ার জন্য আমাদের যাদের কণ্ঠ করে রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছিলি, যাদেরকে বলার জন্য দেশের আইনসভার মধ্যে পাঠিয়েছি, তারা ঠিকঠাক দায়িত্ব পালন করেনি বলে আজকে আমরা এত তলানিতে পড়ে আছি। আমরা যদি দায়িত্ব নিয়ে আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে নয়, রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে আমি বলেছি যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে এবং কৃষকদেরকে যে সাবসিডিগুলো আছে সেটাকে বুঝিয়ে দিয়ে এবং উৎপাদিত ফসল মধ্যখানে যে দালালগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে সরাসরি কৃষকরা তাদের ফসলের যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না, এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। এই আওয়াজটা, এই কৃষকদের কণ্ঠটা, কৃষকদের বঞ্চনার যে শিকার হচ্ছে, এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই কৃষক বন্ধুরা, আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের পরিবারের কথা ভেবে, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন। আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেব, যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে মধ্যখানে কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক গড় আয় বাড়ে, তার লড়াই আমরা থাকবো। এবার দেখুন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বক্তব্য শুনছেন, ইচ্ছা গেলে ভোট দেবেন, নাহলে দেবেন না। তবে কয়েকটা ডেটা দেবো, সেটা রাখুন, শুনে রাখুন, কাজ দেবে আপনাদের। তো আমি ওই সময় বিধানসভাতে গিয়ে, যেহেতু আমি কৃষি প্রধান এলাকা থেকে বিধায়ক হয়ে গিয়েছি, আমি জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, যা মাননীয় মন্ত্রী মহাশয়, কৃষিমন্ত্রী উত্তর দিতে পারেনি, শুধু বলছে 3 গুণ বেড়ে গিয়েছে। আমি একাধিকবার কোশ্চেন করেছিলাম, তাও আমাকে উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল এ ব্যাটারা উত্তর দিচ্ছে না কেন। ঠিক যেভাবে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, এখানে তো কাজ হারিয়ে এখানকার সন্তানেরা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে, এটা বন্ধ করতে হবে। ওইটা আমার সন্দেহ হয়েছিল যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের সংখ্যা কত। শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, উনার দপ্তর, উনি বলছে আমার কাছে জানা নাই। ভাবতে পেরেছেন? সে কথাই আছে না, আমি মন্ত্রীকে বাঁদর বলছি না, খারাপভাবে নেবেন না, আমি উদাহরণের জন্য বলছি। বাঁদরের হাতে খড়ি নরকেল দিলে কি হবে? হ্যাঁ, কি হবে? বিপদ হয়ে যাবে না? তো আমি ওনাকে বাঁদর বলছি না। দেখুন, আমার ওই এতটা ঔদ্ধত্য না, একটা মন্ত্রীকে বলবো। আমি সম্মানীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের মানুষের সংখ্যা কত? মন্ত্রী মহাশয় ওই স্পিকার স্যারের ওখান থেকে উঠে, মানে তার টেবিল থেকে উঠে যত বিধায়ক আছে সবাই দেখেছে, বিজেপির বিধায়ক দেখেছে, তৃণমূলের বিধায়ক দেখেছে, সংযুক্ত মোর্চার বিধায়কের কোশ্চেনের উত্তর দিতে পারেনি। বলছে ওটা আমার এখন জানা নাই, পরে জানিয়ে দেবো। 1 বছর হয়ে যাচ্ছে, আমাকে এখনো জানাবার জন্য প্রয়োজন বোধ করেনি, তার কাছে ডেটাই নয়। তো এই ধরনের কোশ্চেন যখন করেছি, আপনার মন্ত্রীকে, কৃষিমন্ত্রীকে উত্তর দিতে পারেনি। একাধিকবার প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল ওর নামকে অস্তে মন্ত্রী, গোপাল ভাঁড়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা, এ কিচ্ছু জানে না। তাহলে আমাকে আমারটা জেনে নিতে হবে, আমার কৃষক ভাইদের জন্য, ভাঙড়ের ভোটারদের জন্য, সারা রাজ্যের কৃষকদের জন্য। কৃষি প্রধান রাজ্য আমরা, 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। পশ্চিমবাংলার 70% মানুষ প্রত্যক্ষভাবে, প্রত্যক্ষভাবে 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এদের কথা ভাবতে হবে আমাকে। আমি ডেটা দেখতে লাগলাম, আমি একটু গবেষণা, একটু পড়াশোনা করতে লাগলাম। কারণ এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই। আমি যে বিদ্যাসাগর এটাও বলছি না, স্বল্প জ্ঞান আছে আর জ্ঞানের আমি অন্বেষণ করি। যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকেও জানতে চাইলাম। দেখতে দেখতে ভারত সরকারের দেয়া একটা ডেটাতে দেখলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় দেখে আমার মাথা খারাপ হয়ে গেল।
আমি আরো খুঁজতে লাগলাম, কাশ্মীর দেখলাম। কাশ্মীর আমরা মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি কাশ্মীরের কৃষকদের মাসিক গড়াই কত। হরিয়ানার কৃষকরা বিএমডাব্লিউ চেপে ঘুরছে, মার্সিডিজ চেপে আসছে। পাঞ্জাবের কৃষকরা মার্সিডিজ চেপে ঘোরে, বিএমডাব্লিউ চেপে ঘোরে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের অবস্থা এত খারাপ কেন? দেখতে দেখতে দেখলাম হরিয়ানার কৃষক, পাঞ্জাবের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, কাশ্মীরের কৃষক, মেঘালয়ের কৃষকদের মাসিক গড়াই কারো 22,000, কারো 18,000, কারো 19,000, কারো 15,000 মাস গেলে ইনকাম করে। আর আমরা অভাগা মমতা ব্যানার্জির রাজ্যে আমরা পড়ে আছি। আমাদের এত ভালোবাসা মমতা ব্যানার্জি দিচ্ছে, আমাদের কৃষকদেরকে ভালোবেসে পুঁতে ফেলার চেষ্টা করছে। মাত্র মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম, বিলো 7,000। 7,000 টাকা, 60 নয়, 60 নয়, 7 ইংলিশে 7, বিলো 7,000, 7,000 এর নিচে ইনকাম। আমার তো মাথা গেল ঘুরে, তাহলে আমার দেখার ইচ্ছা গেল। আচ্ছা, এই বক্তব্য দিচ্ছে কার অসুবিধা হচ্ছে নাকি? এগুলো আপনাদের জেনে রাখা দরকার। আবারও বলছি, ইচ্ছে গেলে ভোট দেবেন, তাহলে আপনাদের হয়ে লড়াই বেশি করে করতে পারবো। না ইচ্ছে গেলে যাকে ইচ্ছা ভোট দেবেন। কখনো বলে আমি বিজেপির দালাল, কখনো বলে আমি মুসলমানদের দল, কিন্তু ভাই আমি গায়ে যা বলে কানে শুনি কান দেবার করি। কারণ কি জানেন, এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন, বিভিন্ন জাতের আছেন, বিভিন্ন বর্ণের আছেন। আমি মানুষ, বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের জন্য, তাদের হয়ে লড়াই করার জন্য আইএসএফ তৈরি হয়েছে। কে কোন জাত, কোন বর্ণ, কে আমাদের দেখার প্রয়োজন নাই। তার অধিকার সে পাচ্ছে কি পাচ্ছে না, তার লড়াইয়ে আমরা আছি। আপনাদের একটা কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন। এই মমতা ব্যানার্জির আমলে কত আমরা উপকৃত হয়েছি বা কত ধ্বংস হয়েছে জানতে পারবেন। মমতা ব্যানার্জি নিজের হাতে দপ্তর আছে, ভূমি সংস্কার দপ্তর। তিনি নিজে এই দপ্তরটাকে সামলান। সেই দপ্তরেও দুর্নীতি হয়েছে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, বা অনেকে যায়, সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি। তার রক্ষণাবেক্ষণও যিনি করেন তাদেরকে সেবায়েত বলা হয়। তো এই মমতা ব্যানার্জির আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। যখন নওশাদ সিদ্দিকী আইএসএফ, এই বিক্রি কেন হচ্ছে? দেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে, মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে, সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেবদেবীর নামে করে আবার করে দেওয়া হোক, আবার মন্দিরের নামে করে দেওয়া হোক। জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা পাচ্ছে না কেন? এর বিরোধিতা যখন করি, এসটি কোটাতে নন এসটিরা কেন চাকরি করবে? এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সংরক্ষণ আছে, সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন কেন যখন নেবে? এই কথা যখন বলি, এর বিরোধিতা যখন করি, তখনই নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাঁড়ি, নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজের সাথে যে অন্যায় হচ্ছে, যে অনাচার হচ্ছে, ওয়াকাফ প্রপার্টি ঠিক ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল, এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তিও বিক্রি করা যায় না। কেন? মমতা ব্যানার্জির আমলে এই সম্পত্তি বেশি বিক্রি হয়েছে, কংগ্রেসের আমলে হয়েছে, বামেদের আমলে হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি সবাইকে ছেপিয়ে গেছে এই আমলে। এটা ফিরিয়ে নিয়ে এসে আবার ওয়াকাফ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের চাকরি নাই, সংরক্ষণ ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না, মাদ্রাসায় কেন শিক্ষক নাই, শিক্ষা প্রতিষ্ঠানের কেন উন্নতি নাই। এ কথা যখনই আমি বলছি, তখনই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে, বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাব কোথায়? আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল, এই মুসলমানদের দল, আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল। আমি আপনাদের এখান থেকে একটা কথা বলে যাই, যে সমস্ত তৃণমূলের বন্ধুরা, এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি। ভাই, আমাদের সুইস ব্যাংক নাই, বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি। তো বামেদের বন্ধু থেকে বলছি, তৃণমূলের বন্ধুদের বলছি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কি করতে হয় আগে খুলে দিন, তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো।